এসআইআর এর শেষ লগ্নে এসে রাজ্যের দাবিতে মান্যতা নির্বাচন কমিশনের। এসআইআর এর নাম তুলতে গ্রহণযোগ্য ডোমিসাইল সার্টিফিকেট শেষ লগ্নে এসে জানালো নির্বাচন কমিশন। ডোমিসাইল সার্টিফিকেট যেটা আমাদের রেজিস্টার্ড আছে সব জায়গায় অ্যাকসেপ্টেড হচ্ছে, বাংলায় বলছে হবে না। চৌঠা নভেম্বর থেকে শুরু হয়েছে এসআইআর। শেষ লগ্নে এসে রাজ্যের দাবি মেনে নিল নির্বাচন কমিশন। শনিবার জানালো এসআইআর এর নথি হিসেবে গ্রহণযোগ্য ডোমিসাইল সার্টিফিকেট। পশ্চিমবঙ্গে এসআইআর এর গ্রহণযোগ্য নথিগুলির তালিকায় ছিল না ডোমিসাইল সার্টিফিকেট। ডোমিসাইল সার্টিফিকেট অর্থাৎ স্থায়ী বাসস্থানের শংসাপত্র। কেউ একই ঠিকানায় 15 বছরের বেশি বসবাস করলে স্থায়ী শংসাপত্র দেয় রাজ্য সরকার। নভেম্বরে এসআইআর প্রক্রিয়া শুরুর পর বহু ভোটার নথি হিসেবে এই শংসাপত্র জমা দেন। গত ডিসেম্বরে রাজ্যকে চিঠি দেয় নির্বাচন কমিশন, জানতে চায় রাজ্যে ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করার নিয়ম কি। ডিসেম্বরেই কমিশনকে তা জানিয়ে দেয় রাজ্য। তারপর কেটে গেছে প্রায় 2 মাস। এসআইআর শুনানির শেষ লগ্নে এসে সেই ডোমিসাইল সার্টিফিকেটকে মান্যতা দিল নির্বাচন কমিশন। কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে 1999 সালের 2রা নভেম্বর এবং তার পরবর্তী সময়ের সংশোধনী অনুযায়ী জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক এবং কলকাতার ক্ষেত্রে কালেক্টরের দেওয়া স্থায়ী বাসস্থানের সার্টিফিকেট গ্রহণযোগ্য। বিডিও, পঞ্চায়েত প্রধান অথবা পুরসভার চেয়ারম্যানের দেওয়া সার্টিফিকেট গ্রহণযোগ্য নয়। ডোমিসাইল সার্টিফিকেট স্থায়ী বাসস্থানের শংসাপত্র। এসআইআর এ কেন রাজ্যের দেওয়া এই শংসাপত্র নেওয়া হবে না তা নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কখনো কলকাতা থেকে সুর চড়িয়েছেন। ডোমিসাইল সার্টিফিকেট যেটা আমাদের রেজিস্টার্ড আছে সব জায়গায় অ্যাকসেপ্টেড হচ্ছে, বাংলায় বলছে হবে না। কখনো দিল্লিতে গিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন। They are not allowing the domicile certificate. They are not allowing the government certificate. এসআইআর নিয়ে লড়াই বাংলা থেকে দিল্লিতে নিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনারের মুখোমুখি হয়েছেন। কমিশনের দপ্তরের সামনে সুর চড়িয়েছেন। কমিশনের সঙ্গে মমতার নজিরবিহীন সংঘাত দেখেছে গোটা দেশ। এসআইআর এর শেষ লগ্নে এসে রাজ্যের দাবিতে মান্যতা দিল নির্বাচন কমিশন। নিউজ 18 বাংলা। শুনানির শেষ দিনে কমিশনের সিদ্ধান্তে দরজা। এখন ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা। কমিশনকে তোপ তৃণমূলের। নো এসআইআর, নো ভোট, পাল্টা বিজেপির। পেশেন্ট ভেন্টিলেশনে চলে গেছে, এখন পেশেন্টকে জল খাইয়ে লাভ কি? বর্বর নির্বাচন কমিশন কার্যত এটা মান্যতা দিল যে আমরা যে দাবিটা করেছিলাম সেই দাবিটা সঠিক। এই যে 1,36,00,000 মানুষকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে হয়রানি করা হলো, ভোগান্তির শিকার হতে বাধ্য করা হলো, এই জিনিস অনেক আগে ইমপ্লিমেন্ট করা উচিত ছিল। অসভ্য বিজেপির অঙ্গুলি হেলনে এই কাজ করছে শুধুমাত্র বাংলার বৈধ ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ দিই, কারণ ওরা জানে বাঙালি ভোট দিলে বিজেপি হারবে। ওরা আবার কি সরব হবে? প্রথমে 11টা কি ছিল একটু দেখে নিন, তারপরে তৃণমূল কংগ্রেসের লোকেদের বলতে বলুন। ওনারা তো অনেক কথাই বলেন। ওনারা সরব হওয়ার পরেই তো টিএন সেশন ভোটার মানে আমাদের ওই ভোটার এপিক ইস্যু করেছিলেন। ওনারা সরব হওয়ার পরেই হাওড়ার ব্রিজ তৈরি হয়েছিল। ওনারা সরব হওয়ার পরেই আরও অনেক কিছু হয়েছে। সুতরাং এই নিয়ে আমাদের বলার কিছু নেই। আমাদের দাবি পরিষ্কার, একটা পরিষ্কার ত্রুটিমুক্ত ভোটার লিস্ট। শনিবার এসআইআর শুনানি শেষ দিন, কিন্তু হয়রানির শেষ নেই। কেউ শিশু কোলে এসআইআর শুনানির লাইনে, কেউ আবার অন্তঃসত্ত্বা, তবু ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে বলে দাবি। শনিবার এই ছবিটা দেখা গেল মালদা জেলা স্কুলে এসআইআর শুনানির শেষ দিনে। বাচ্চার বয়স 2 মাস। অনেকক্ষণ হয়ে গেল, মোটামুটি 3-4 ঘন্টা হয়ে গেল। 3-4 ঘন্টা হয়ে গেল। অনেক অসুবিধা হচ্ছে, রোদ রয়েছে বা লাইনে অনেক ভিড়, বাচ্চা থাকছে না তো, চিনমিন করছে। 2 মাসের বাচ্চা, এত গরমে, মানুষের চাপে। হিয়ারিং এ এসেছি তাপগুলোর কারণে, আর কি বলে রে, আজকালের মধ্যে আছে প্রচন্ড ব্যথা করে ফেলে। কি আছে আজকালের মধ্যে? কি হবে তো? সন্তান তুমি গর্ভবতী আছো, প্রেগন্যান্ট আছো? কি সমস্যা হচ্ছে? এরকম সমস্যা হচ্ছে, পেটের ব্যথা, দাঁড়িয়ে থাকতে পারছি না, এরকম। শুনানিতে লম্বা লাইন, ভিড়ে ভিড়।
এটা উত্তর 24 পরগনার হাড়োয়া বিডিও অফিসের শনিবারের ছবি। আমি আমার মাধ্যমিক পাস কিংবা উচ্চ মাধ্যমিক পাস, বিএ পাস সার্টিফিকেট দিয়েছি, জন্ম সার্টিফিকেট দিয়েছি, আমার কোনো কাগজপত্রই ভুল নেই। তারপর ডেকেছে কেন, ওরা বলছে ভুল আছে তাই ডেকেছে। হ্যাঁ, 100 বার হয়রানি, এগুলোকে জনগণের হয়রানি করছে। পার্বতী চক্রবর্তী উত্তর 24 পরগনার দেগঙ্গার বাসিন্দা। শনিবার তিনি হাড়োয়া বিডিও অফিসে শুনানিতে যান। তাঁর দাবি, এ নিয়ে তাকে 4 বার ডাকা হয়েছে। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কায় এদিন শুনানিতে গিয়ে কেঁদে ফেলেন পার্বতী চক্রবর্তী। ওরা তো মুখের ওপরেই বলে দিচ্ছে যে নাম উঠবে না। কেন উঠবে না? কেন বলছে এই কাগজপত্র হবে না। আমরা তো দিদিমার কাছেই মানুষ। আপনার বাবা মা ছোটবেলায় মারা গেছে, আমার বোনের হয়ে গেছে, তা আমার হচ্ছে না কেন? আমি তো চিন্তায় আমি খাওয়া দাওয়াই ছেড়ে দিয়েছি। আমার কি হবে? আমার নামটা যাতে উঠে যায়, হাত জোর করে বলছি। আমি আর এই নিতে পারছি না, আমার এমনি শরীর খারাপ। নিউজ 18 বাংলা। শুনানিতে হয়রানি তুঙ্গের রাজনৈতিক চর্চা। শুনানির আজকে শেষ দিন, মানুষের হয়রানি স্পষ্ট। সবাই জানেন মানুষটা আছেন বছরের পর বছর, বাপ ঠাকুরদা সব সহ, কিন্তু কি ব্যাপার না, বানানটা ভুল আছে। কি ব্যাপার, মাঝখানে একটা কুমার অথবা লাল পড়ে গেছে অথবা পড়েনি। তৃণমূলের হেনস্থায় যে মানুষ বিরক্ত হয়েছিলেন যে তৃণমূলকে জবাব দিতেই হবে, তারা বিজেপির হেনস্থায় বুঝে গেলেন তৃণমূল বিজেপি দুটোকেই জবাব দিতে হবে। আর হিয়ারিং এর নামে হয়রানি নয়। 9 তারিখে আমরা নির্বাচন কমিশন পর্যন্ত মিছিল করে যাব, কৈফিয়ত চাইতে যাব যে এখনো পর্যন্ত হিয়ারিং এর নামে যে হয়রানি হচ্ছে, ইমিডিয়েটলি স্টপ লজিক্যাল ডিসক্রিপেন্সি। আমরা মনে করি এই যুদ্ধকালীন তৎপরতা, এই হড়বড়ির কারণে বহু মানুষের প্রাণ গিয়েছে। প্রপার ট্রেনিং, প্রপার সময় নিয়ে যদি করা যেত, বহু মানুষ নিজেকে আরো বেশি করে ক্লারিফাই করতে পারতেন। ইলেকশন কমিশনের একজন অফিসার যিনি রাজ্যের প্রধান, তিনি ইলেকশন কমিশনের বসানো, বাদবাকি পুরো মেশিনারিটা হচ্ছে রাজ্য সরকারের। এই ইআরও বিএলও রাজ্য সরকারের অফিসার। কোথাও কোনো ভুল হয় তার দায় রাজ্য সরকারের। ভট্টাচার্য দুটো এ দিয়েছেন, একটা এ দিয়েছে, এবং তার জন্য যদি কেউ ডাক পায় তার দায়িত্ব যে বিএলও ওটা করেছে তার। মাইক্রো অবজারভার চাওয়া হয়েছিল, ক্লাস 2 অফিসার চেয়েছিল নির্বাচন কমিশন রাজ্য সরকারের কাছে। নির্বাচন কমিশনের সেই ক্লাস 2 অফিসার দেয়নি পশ্চিমবঙ্গ সরকার, তাকে নির্বাচন কমিশনকে বাইরে থেকে লোক নিয়ে আনতে হয়েছে, হিন্দি ভাষী রাজ্য থেকে আনতে হয়েছে। তো হিন্দি ভাষী রাজ্যের লোক, সে তো ভট্টাচার্য দুটো এনে একটাই, সেও জানবে না। ব্যানার্জি আর বন্দ্যোপাধ্যায় একই বস্তু, একই ব্যক্তি, সেটা তার পক্ষে জানা সম্ভব নয়। সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ করছেন বিপুল সংখ্যক লোককে, এবং সেই হিয়ারিং এর এক একজনের জন্য তো আপনি একটা মিনিমাম টাইম দেবেন। কি ভয়ঙ্কর পরিস্থিতি মানুষের জন্য হয়েছে। আমাদের পরিষ্কার কথা, একজন বৈধ ভোটারকে আমরা ভোটার তালিকা থেকে বাদ দিতে দেব না। পরিকল্পিতভাবে মানুষকে হ্যারাস করেছে, পরিকল্পিতভাবে প্রসেসটাকে অসম্পূর্ণ রাখছে ভারতীয় জনতা পার্টির নির্দেশে ইলেকশন কমিশন। নির্দিষ্ট সময়ের মধ্যে এসআইআর শুনানি শেষ করতে পারল না নির্বাচন কমিশন। শনিবার হিয়ারিং শেষ হওয়ার কথা থাকলেও সিইও দফতর জানিয়ে দিল প্রায় 15টি বিধানসভা আসনে শুনানি বাকি। কাজ শেষ করার জন্য আরও 7 দিন সময় চেয়ে চিঠি দিল্লিতে। এসআইআর শুনানি শেষ হওয়ার কথা ছিল 7ই ফেব্রুয়ারি, কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে শুনানি শেষ করতে পারল না নির্বাচন কমিশন। আরও 7 দিন সময় চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক। সিইও দপ্তরের দাবি সময়সীমা বাড়ানো হোক 14ই ফেব্রুয়ারি পর্যন্ত। খসড়া তালিকা বেরোনোর পর লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা ধরে ভোটারদের হিয়ারিংয়ে ডাকছে নির্বাচন কমিশন। এই তালিকায় নাম রয়েছে 1 কোটির বেশি ভোটারের। রোজই রাজ্যের নানা প্রান্তে শুনানি কেন্দ্রে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে সংশয় দেখা দেয়, আদৌ শুনানি সময়ে শেষ হবে কিনা। শনিবার যেদিন শুনানি শেষ হওয়ার কথা, সেদিন সিইও দপ্তর বলল প্রায় 15টি বিধানসভা কেন্দ্রে শুনানি এখনো বাকি। এরপরই শুনানির সময়সীমা বাড়ানোর দাবি জানায় সিইও দপ্তর। মুখ্য নির্বাচনী আধিকারিকের দাবি, এর জেরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনও পিছিয়ে যেতে পারে।
কিছু জায়গায় হিয়ারিং কমপ্লিট হয়নি, কিছু জায়গায় আপলোডিং অফ ডকুমেন্টস কমপ্লিট হয়নি, কোথায় কোথায় ভেরিফিকেশন ডিউ আছে, আর কিছু জায়গায় যেটা আছে ডিসিশন, ফাইনাল ডিসিশন ইয়ারও পেন্ডিং আছে। এটা নিয়ে যেটা লাস্ট ডেট ছিল 7 তারিখ, আজকে ছিল, ওটা আমি 7 দিন এক্সটেনশন চেয়েছি। এখন এটা পিছবে, তারপরে এরপরে তো একটা প্রসিজার আছে, 3-4 দিন ইসিআই নেয়, আগে ছিল 14 পর্যন্ত ইসিআই এটা দেবে, তো নিশ্চয়ই পিছবে। যে আশা করি 14 মধ্যে হয়ে যাবে, কি 7 দিন টাইম যথেষ্ট আছে। দলনেত্রী প্রথম দিন থেকে বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে বলেছেন এটা আনপ্ল্যান্ড এসআইআর। আজকে নির্বাচন কমিশন ঘুরিয়ে সেই স্বীকৃতি দিল। লাস্ট 3 দিনে বাকি ছিল 60 লক্ষের বেশি হিয়ারিং, মানে প্রতিদিন যারা 1.5 লক্ষ হিয়ারিং করতে পারছে না তারা প্রতিদিন 20 লক্ষ হিয়ারিং কি করে করবে? আমি এখনো বলছি এই যে 7 দিন বাড়িয়েছে এই সংখ্যাতেও নির্বাচন কমিশন পারবে না, এই 7 দিন বাড়িও, কারণ সেটাও ইনঅ্যাডিকুয়েট টাইম। কারণ দিল্লির প্রভুরা নির্দেশ দিয়েছে, প্রভুদের অঙ্গুলি হলো না, এই চাকররা এই কাজ করেছে। এই অসভ্যতা আমি বাংলার মানুষ মেনে নেবে না। জনগণের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে প্রশাসনকে কাজে লাগিয়েছে জনগণের বিরুদ্ধে এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে, বিএলওদের বিরুদ্ধে, ইআরওদের বিরুদ্ধে। বহু জায়গায় এসডি অফিস, বিডিও অফিসে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। এছাড়াও বাকি হাঙ্গামার কথা তো ছেড়েই দিন। এই যে দেরি হচ্ছে বা হয়েছে শেষ দিন, তারপরেও কিছু বাকি রয়েছে বা যত রকমের বিভ্রান্তি হয়েছে, এর জন্য পুরোপুরি তৃণমূল কংগ্রেস দায়ী। বিডিও অফিস নির্বাচন কমিশনের কাছে টাইম এক্সটেনশনের দাবি করেছে। কেন জবরদস্তি করা হলো? যেভাবে বাড়িতে গিয়ে খোঁজ খবর করে কে আছেন কে নেই, সত্য কি ইত্যাদি ইত্যাদি 2002 সালে হয়েছিল, তার জন্য এতদিন দরকার ছিল না। কিন্তু এখানে জবরদস্তি মানুষকে হেনস্থা করব, নির্ভুল ভোটার তালিকা করব না, খুশি মতন নাম বাদ দেব, ভোটার তালিকার নাম কেটে দেব, রাজনৈতিক মনোভাবে বিজেপির বকলমে নির্বাচন চলতে চেয়েছে নির্বাচন কমিশন, তার পরিণতি। নির্বাচন কমিশন জানিয়েছে এসআইআর এর শুনানির জন্য নোটিশ পেয়েও হাজির হননি প্রায় 5 লক্ষ ভোটার। এদের নাম বাদ যেতে পারে। চূড়ান্ত ভোটার তালিকায় যাদের নাম থাকবে না তাদের চিঠি দেওয়া হবে। কেন নাম বাদ গেল তার কারণ চিঠি দিয়ে জানাবে কমিশন। তারা ফের ভোটার তালিকায় নাম তোলার আবেদন করতে পারবেন। ভোটের 5 দিন আগে পর্যন্ত ভোটার তালিকায় নাম তোলার আবেদনের সুযোগ থাকবে। নিউজ 18 বাংলা। এসআইআর এর নাম বাদ দিতে বা কারোর নামে আপত্তি জানাতে এসআইআর ফর্ম, সেই ফর্ম জমা করে একাধিক জায়গায় ভোটারদের নাম বাদের অভিযোগ। এর প্রতিবাদে উত্তর 24 পরগনার বাদুড়িয়া এবং ব্যারাকপুরের 2 বিডিও অফিসে বিক্ষোভ। বিডিও অফিসে তুমুল বিক্ষোভ, অভিযোগ হেনস্থা করা হয় নির্বাচনী আধিকারিকদের। ভাইরাল এই ভিডিও উত্তর 24 পরগনার বাদুড়িয়ার। একটা মব এসেছিল, একটু সমস্যা হয়েছিল, ওটা আমরা দেখছি কি প্রয়োজনীয় স্টেপ যা যা লাগবে আমরা নেব। তো এই যে নির্বাচনের কাজে যুক্ত থাকা একজন আধিকারিকের প্রতি এইভাবে ধাক্কাধাক্কি করা, তার সাথে তর্কাতর্কি করা, তার উত্তেজনার পরিবেশ, এটা আপনি কি আপনার উচ্চপদস্থ আধিকারিকদের জানাবেন? নিশ্চয়ই। এসআইআর এ নাম বাদ দিতে বা কারো নামে আপত্তি জানাতে ফর্ম 7 জমা করতে হয়। অভিযোগ, বাদুড়িয়ার চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের একটি বুথের 45 জনের নামে জমা পড়েছে ফর্ম 7। সকলেই নাকি এলাকায় থাকেন। এর মধ্যে 33 জনকে মৃত দেখানো হয়েছে, 12 জনের নাম নাকি 2 জায়গায় রয়েছে। অভিযোগ, এই ফর্ম জমা দিয়েছেন স্থানীয় বিজেপি নেতা দীপক মণ্ডল। এরই প্রতিবাদে শুক্রবার বিডিও অফিসে বিক্ষোভ। বিজেপির মণ্ডল সভাপতি দীপক মণ্ডল এই জঘন্য কাজটা করেছে, ফর্ম 7 জমা দিয়েছে, ঠিক আছে? তার জন্য বিডিও অফিসে এসেছি, বিডিওর কাছে এর দীপক মণ্ডলের এগেনস্টে কঠোর ব্যবস্থা নেয় প্রশাসন। ইচ্ছাকৃতভাবে নাম ভুল করে দেওয়া হয়েছে, সেই নিয়ে একটা উত্তেজনা সৃষ্টি করে বিজেপির উপরে একটা আক্রোশ চালানোর চেষ্টা করা হচ্ছে। এটা একদম গুজব রটিয়ে বিজেপি কর্মীদের উপরে একটা হামলা চালানোর পরিবেশ সৃষ্টি করছে। বাদুড়িয়া দাঙ্গা প্রবণ এরিয়া, এই প্রশাসনের দয়াতেই দাঙ্গা প্রবণ এরিয়া হয়েছে, তৃণমূল সরকারের দায়েই। উত্তর 24 পরগনার বারাকপুর 2 নম্বর ব্লকের ঘোলা। অভিযোগ, এখানকার 215 জনের নামে ফর্ম 7 জমা পড়েছে। তাতে দাবি করা হয় ওই 215 জন ভারতীয় নন। এরপর সকলকেই শুনানিতে ডাকা হয়। এরই প্রতিবাদে শনিবার বিডিও অফিসে বিক্ষোভ। কমিশন আমাদের নোটিশ পাঠিয়েছে, তাই লেখা আছে যে নট ইন্ডিয়ান সিটিজেন, মানে আমরা ভারতীয় নই। যারা বিজেপির দালালি করছে, যারা বিজেপি নেতা, পশ্চিমবঙ্গে এরকম বহু বুথে বহু জায়গায় ফর্ম সেন্টারে মানুষকে হয়রানি করছে। চিন্তায় পড়ে গেছে, আমাদের ঘুম হচ্ছে না, যে এইভাবে বারংবার যে হিয়ারিং হচ্ছে, আমাদের নামে রাখা হচ্ছে, এটা একদম অস্বস্তিকর জিনিস। এটা আমরা
মেনে নিতে পারছি না। যদি সত্যি তাই হয়ে থাকে, সত্যি তারা অনুপ্রবেশকারী হয়ে থাকে, সেটা ইলেকশন কমিশন যাচাই করে দেখবে, আর যদি না হয় তাদের নথি চেক করে তাদের নাম তুলে দেওয়া হবে। এখানে অভিযোগ করার কিছু তো নেই। এসআইআর এর কিছু কাজ হলেই তাকে বিজেপি দাগিয়ে দিয়ে তার দিকে তীর ছুড়ে দেওয়া হচ্ছে যে এরা বিভ্রান্ত ছড়াচ্ছে। এটা তৃণমূলের আর কিছু কাজ নেই। পানিহাটি পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ড, এসআইআর তালিকায় এখানকার একটি বুথে ১৪৫ জনের নাম মৃতদের তালিকায়। তারা নাকি সকলেই বেঁচে। অভিযোগ, ফর্ম 7 জমা করে এই সব নাম বাদ দেওয়া হয়েছে। আমরা জীবিত আছি, কিন্তু আমাদের ভোটার লিস্টে এখন দেখছি আমরা মৃত, এবং আমরা এটা নিয়ে খুবই আতঙ্কিত আছি। শুধু আমি এখন নয়, আমাদের এলাকায় মানে আমাদের পার্টে ১৩৩ নম্বর পার্ট, পানিহাটি মিউনিসিপ্যালিটি ৩৫ নম্বর ওয়ার্ড, সেখানে প্রায় ১৪৫ জনকে এরকম মৃত ঘোষণা করা হয়েছে। নিউজ 18 বাংলা। উইকেন্ডে শীতের আমেজ। 14 দিন পর কলকাতা তাপমাত্রা 14 ডিগ্রি, কাঁপছে কল্যাণীও। আজকে সকাল থেকে বেশ ঠান্ডা একটা অনুভূতি হচ্ছে, যেটা ভালোই লাগছে। আমি এমনি ঘুরতে ভালোবাসি, তো আমার ইচ্ছাও থাকে একটু বাইরে কাটানোর, কিন্তু কলকাতায় এরকম শীত দিলে আমরা কলকাতাতেই এনজয় করব। অনেক দিন কাটালাম, জ্যাকেট কখনোই হাতছাড়া করতে পারছি না। ইভেন এই মুহূর্তেও জ্যাকেট হাতে নিয়েই আছি, যদিও এই মুহূর্তে হাওয়াটা যেটা দিচ্ছে সেটা ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে, অ্যান্ড রাত্রিরের দিকে কিন্তু ঠান্ডাটা পড়ছে। 14 দিন পর 14 ডিগ্রি। কম্বল জড়িয়ে কলকাতা থেকে কালিম্পং, আড়মোড়া ভাঙছে শীত ঘুম। শনিবার থেকে উত্তরে হাওয়া, পারদ নেমেছে অনেকটাই। আবহাওয়া দফতরের হিসেব বলছে 14 দিন পরে শনিবার কলকাতায় পারদ নেমেছে 14 ডিগ্রিতে। ঠিক 2 সপ্তাহ আগে 24শে জানুয়ারি শহরের তাপমাত্রা ছিল 14.1। এরপরে তাপমাত্রা অনেকটাই বেড়েছে। শনিবার ফের নেমেছে 14.4 ডিগ্রিতে। এটা আমাদের পূর্বাভাসেই ছিল যে আজকে সকালে ন্যূনতম তাপমাত্রাটা ফল করবে। পূর্বাভাস মতোই আজকে আমাদের 14.4 ডিগ্রি সেলসিয়াস ন্যূনতম তাপমাত্রা এসেছে। এটা মূলত হয়েছে যে আমাদের নর্থ ওয়েস্ট থেকে যে বাতাসটা আসছে, আমরা জানি ওইদিকে বিহার, ইউপি এই সমস্ত ঠান্ডা, তো সেই দিক থেকে বাতাসটা আসার জন্য আমাদের তাপমাত্রাটা কমে গেছে। এর সঙ্গে মেঘমুক্ত আকাশও রয়েছে। মেঘমুক্ত আকাশ থাকলে রাতের তাপমাত্রা ফল করে। উইকেন্ডেও শীতের আমেজ। শনিবার দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে সবচেয়ে কম তাপমাত্রা কল্যাণীতে 10 ডিগ্রি, বীরভূমের সিউড়িতে 10.2, শ্রীনিকেতনে 11। এরকমই থাকবে আগামী 4 দিন। তারপরে আবার তাপমাত্রাটা 2 থেকে 3 ডিগ্রি বা 2 ডিগ্রি মোটামুটিভাবে 2 ডিগ্রির কাছাকাছি আবার বৃদ্ধি পাবে তার পরবর্তী 3 দিনে। নিউজ 18 বাংলা। আর ইনিংস শেষের আগেই ফের শীতের কামড়। দক্ষিণবঙ্গে স্বাভাবিকের নিচেই রয়েছে তাপমাত্রা। গতকাল থেকেই ফের কলকাতার পারদ 14 ডিগ্রিতে। আগামী সপ্তাহ কেমন ওয়েদার থাকবে, কি বলছে আবহাওয়া অফিস দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়? আমার জেলা তাপমাত্রা দেখো, আজ রবিবারেও প্রত্যাশিত ভাবেই কলকাতার তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, এবং স্বাভাবিক যে তাপমাত্রা এই সময় থাকে তার থেকে 2 ডিগ্রিরও বেশি নিচে রয়েছে। শুধুমাত্র রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা নয়, সর্বোচ্চ তাপমাত্রাও 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে, অর্থাৎ তাপমাত্রা নিচে এবং স্বাভাবিকের তুলনায় অনেকটা নিচে থাকায় যে শীতের আমেজ রয়েছে, এই শীতের আমেজ আরো 24 ঘন্টা থাকবে। আরো 3-4 দিন হালকা শীতের আমেজ থাকবে এবং তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। আগামী সপ্তাহে অর্থাৎ আগামী সোমবার থেকে তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকবে, তবে খুব বেশি বাড়বে এমনটা নয়। 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 16 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে আগামী সপ্তাহে কলকাতার তাপমাত্রা। এবং একইভাবে যে পশ্চিমের জেলাগুলি, সেখানেও তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। দক্ষিণবঙ্গের আপডেট যখন নিলাম, এখন কিন্তু উত্তরবঙ্গে যা কি আবার ঠান্ডা রয়েছে। আগামী সপ্তাহে বা কেমন থাকবে, আর আজকে সকালেই বা পাহাড়ের কি খবর জানবো। আমাদের সঙ্গে রয়েছেন পার্থ, আরো বিস্তারিত বলবে। পার্থ, পাহাড়েতে আজকে কেমন ঠান্ডা রয়েছে আর আগামী সপ্তাহে কেমন ওয়েদার থাকবে? দেখো, সকাল থেকে কিন্তু কনকনে ঠান্ডা রয়েছে। শৈলশহর, দার্জিলিং এবং কালিম্পংয়ে কিন্তু ঠান্ডার আবহাওয়া রয়েছে। কার্শিয়াং, মিরিকও কিন্তু বেশ ঠান্ডা রয়েছে। দার্জিলিংয়ে সকাল থেকে তাপমাত্রা ঘোরাফেরা 6 থেকে 7 ডিগ্রির আশপাশে।
কালিম্পংয়ের 10 থেকে 11 ডিগ্রি আশপাশে এবং মিরিকও কিন্তু 9 থেকে 10 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে। এবং আগামী কয়েকদিন কিন্তু এমনই আবহাওয়া থাকবে। স্বাভাবিকভাবে যে সমস্ত পর্যটকেরা এই মুহূর্তে পাড়ায় বেড়াতে আসছেন তারা কিন্তু বেশ খোশ মেজাজে রয়েছেন এই ঠান্ডার আবহে। উন্নত সমতলের জেলাগুলোর দিকে যদি তাকায়, রায়গঞ্জ থেকে কোচবিহার, আলিপুরদুয়ার থেকে বালুরঘাট সর্বত্রই কিন্তু দিনের বেলা সামান্য তাপমাত্রা হেরফের করলেও সকাল এবং সন্ধ্যের পর থেকে কিন্তু ঠান্ডার যে আবহাওয়া সেটা যেমন থাকছে এবং সঙ্গে কিন্তু কুয়াশার দাপট থাকতে পড়েছে। ধন্যবাদ।